causes of unequal distribution of opportunity and wealth in Bangladesh. বাংলাদেশে এই যে অপরচুনিটি এবং ওয়েলথ, এটার এই যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন বা ডিসপ্যারিটি, মানুষের মধ্যে ভাগের একটা যে ডিসপ্যারিটি, নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন পাকিস্তান, ইন্ডিয়া, এই সমস্ত দেশগুলোতে। কেন? তার কিছু কারণ আমরা মনে হয় এখানে খুঁজে পেতে পারি। সামগ্রিকভাবে হয়তো আমরা কিছু খুঁজে পেতে পারি। আমি প্রথম কারণটা এমনটি দেখি, হিস্ট্রিক্যাল লিগাসি অফ কলোনিয়ালিজম। আমি এটাকে একটা খুব বড় একটা মেজর কজ মনে করি। টু মাই মাইন্ড ইট ইজ দ্য মেজর কজ of unequal distribution of opportunity and wealth in Bangladesh or in this subcontinent, the historical legacy of colonialism. তাই হিস্ট্রিক্যাল লিগাসিটা আসলে ঐতিহাসিকভাবে ইন দিস সাবকন্টিনেন্ট এই আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়েছে ইন দিস সাবকন্টিনেন্ট। কেন? আমি ইফ আই থিঙ্ক অ্যাবাউট দ্য হিস্ট্রিক্যাল লিগাসি অফ কলোনিয়ালিজম, তাহলে আমরা কি দেখতে পাই? আমি যদি খুব ছোট করে বলি, সেটি আপনি দেখেন যে সেন বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, আমরা উই সি দা কি বলবো উইজডম অফ সেন, গুপ্ত, পাল, এবং দে ওয়ার দা ফলোয়ার্স অফ বুদ্ধিজম, হিন্দুজম। তারা বুদ্ধিজম, হিন্দুজমের ছিল, অনুসারী ছিল। দেন in 1204 or 6, in this subcontinent, the Muslim wisdom started in this subcontinent. Muslim ruler, we see the Muslim ruler. The first Muslim ruler was Ikhtiaruddin Muhammad bin Boktiar Khilji, or Khilji, যেটাই বলি না কেন। আপনারা দেখেন এই ভারতবর্ষ আক্রমণ করে বসলেন। It is said that at the time King Lokhon Sen took the lunch, সেই সময় সে দুপুরের খাবার গ্রহণ করছিল, এবং পেছনের দরজা দিয়ে বাহিন দৌড় হি এসকেপ, পালিয়ে গিয়েছিলেন। তারপর আমরা সম্রাট আকবরের দেখি, সম্রাট জাহাঙ্গীর দেখি, নানান ধরনের সম্রাট বাবর টাবর আমরা দেখি। কিন্তু দেখেন এট দ্য টাইম, মোটামুটি ভাবে এই সাবকন্টিনেন্ট, এট দ্য টাইম দ্য সাবকন্টিনেন্ট ওয়াজ দ্য richest subcontinent in the globe, because at the time industrial revolution was not started. ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তখন তেমন শুরু হয়নি। এট দ্য টাইম আমাদের এই সাবকন্টিনেন্টটা একটা রিচেস্ট সাবকন্টিনেন্ট ছিল। আপনি সেটা সিভিলাইজেশনের দিক থেকে ধরেন, ওয়েলথের দিক থেকে ধরেন, কেননা এই সাবকন্টিনেন্টের কৃষি খুবই একটা ফার্টাইল ল্যান্ড এবং খুব একটা ফার্টাইল একটা ফার্ম। আমি বলবো নবাব শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আপনারা পড়েছেন, 12 ভূঁইয়াদের সময়টা আপনারা পড়েছেন। at the time this subcontinent was the richest subcontinent in the globe, এবং এই সাবকন্টিনেন্টের রূপ, গুণ, সৌন্দর্যে মুগ্ধ হয়ে, অ্যাট্রাক্টেড হয়ে এদেশে ব্রিটিশরা বাণিজ্য করতে এসেছিল। বাণিজ্য কোন দেশের সাথে মানুষ করে? যে দেশের সমৃদ্ধি আছে, ঐশ্বর্য আছে, সিভিলাইজেশন আছে, সেখানে ব্রিটিশরা বাণিজ্য করতে আসলো। দেখেন সেই 1757 সালে। এর আগে বিফোর দিস এই সাবকন্টিনেন্টে কোনো জমিদারি প্রথা ছিল না। জমিদারি সিস্টেম ওয়াজ নট evolved in the subcontinent. The British started the
জমিদারি সিস্টেম ইন দিস সাবকন্টিনেন্ট। এখন আপনারা দেখেন সেই ব্রিটিশরা এই এই যে হিস্ট্রিক্যাল লিগাসি অফ কলোনিয়ালিজম, একটা হিস্ট্রিক্যাল লিগাসি শুরু হয়ে গেল কলোনিয়ালিজম। এবং ব্রিটিশরা সাধারণত তারা সব কাজ আইনের বলে করত, কেননা তারা আইনের দোহাই মানুষকে দিত যে দিস ইজ দ্য অ্যাক্ট, দিস ইজ দ্য রুল, সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড বাই দিস অ্যাক্ট অর বাই দিস রুল। Am I right? জি স্যার, জি। আপনারা যারা 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 এখানে লয়ার আছেন, যারা জুডিশিয়ারি আছেন, ব্রিটিশরা সব কাজ আইনের বলে করতে পছন্দ করতো। এবং তারা জমিদারি সিস্টেম চালু করেছিল। সেই লর্ড কর্নওয়ালিসের কথা দেখেন, একেবারে আইন করে জমিদারি প্রথা তারা চালু করেছিল। এখন জমিদারি প্রথা যে চালু করলেন, এই যে সাবকন্টিনেন্ট, কৃষিভিত্তিক একটা সাবকন্টিনেন্ট ছিল এবং পৃথিবীর একটা রিসার্চ সাবকন্টিনেন্ট ছিল যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। এবং আপনি দেখেন আমাদের পারস্য সহ ইরান, আফগানিস্তান, বিভিন্ন দেশে আমাদের বাণিজ্য হতো। এখন তারা কি করলো? কলোনি বানিয়ে ফেললো, লিগাসি নিয়ে আসলো আইন করে। এবং কি করলো? দে স্টার্টেড দ্য জমিদারি সিস্টেম। এই জমিদারি সিস্টেম প্রথা চালু করে তারা দেখেন সমাজে কিভাবে আনইকুয়াল এবং ডিসপ্যারিটি শুরু করেছিল। দে স্টার্টেড দ্য আনইকুয়াল distribution of wealth and opportunity in this subcontinent. As a result, disparity increased in this society. ফলে দেখেন সমাজে কিভাবে ডিসপ্যারিটি বেড়ে গিয়েছিল। জমিদারি সিস্টেম চালু করেছিল, জমিদাররা আমাদেরকে কি বানিয়ে রেখেছিল? আমাদেরকে প্রজা বানিয়ে ফেললো। স্যার সমতা রইল না আর কি, সমতা রইল না। এই যে আনইকুয়াল হলো, আনইকুয়াল করে ফেললো, ডিসপ্যারিটি করে ফেললো, ডিসক্রিমিনেশন করে ফেললো, সমতা ভেঙে দিল। এখন ব্রিটিশরা এটা চালু করেছিল কি জন্য? ব্রিটিশরা চালু করেছিল টু আর্ন দ্য মোর বেনিফিট ফ্রম দ্য ল্যান্ড। সকল ল্যান্ডকে তারা খাজনার আওতায়, রেভিনিউ আওতায় নিয়ে আসতো। এবং দাঁড়ে দাঁড়ে তো ইংরেজদের দেওয়া সম্ভব না। এখানে আতিক ভাই, ডক্টর জাহাঙ্গীর ভাই, সালমা আপাকে জমিদারি প্রথা দিয়ে দিল, একটু ইংরেজি জানে, ব্রিটিশদের সাথে ভালো সম্পর্ক, বিশাল এলাকা দিয়ে দিল। এখন সালমা আপা কি করে ফেললো? আমাদেরকে প্রজা বানিয়ে ফেললো। প্রজা বানিয়ে কি বললো যে তুমি আচ্ছা তুমি এই 5 বিঘা জমি নাও বা তোমার এই 10 বিঘা জমি তুমি চাষবাস করো, কিন্তু আমাকে বাৎসরিক এত টাকা খাজনা দিতে হবে, এত রেভিনিউ দিতে হবে, রেন্ট দিতে হবে। ধান ফোরালো, পান ফোরালো, খাজনা দিব কিসে? আর কটা দিন সবুর করো, রসুন বনিয়েছি। ওই যে মারাঠা বর্গী, এদের কাদেরকে বোঝানো হচ্ছে? খাজনা দেয় লোকদেরকে বোঝানো হয়েছে, অত্যাচার নির্যাতন করতো খাজনা না দিলে। তো এই যে, কারণ আমাদের ল্যান্ডই ছিল আমাদের মূল আয়ের উৎস, সেই ল্যান্ড তারা করায়ত্ত করে ফেললো এবং কিছু মানুষ, জমিদারি সিস্টেম চালু হলো, বাকি সব প্রজা হয়ে গেল। প্রজা হয়ে যাওয়ার পর কি হলো? ডিসপ্যারিটি শুরু হয়ে গেল, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ অপরচুনিটি এন্ড ওয়েলথ শুরু হয়ে গেল এই সাবকন্টিনেন্টে। গেথে গেল লিগাসি, ওই যে 99 বছরের চুক্তি, এত বছরের চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট হলো, খাজনা আদায়ের জন্য নানান আইন কানুন হলো, এই জমিদারি প্রথা টিকিয়ে রাখার জন্য নানান অ্যাক্ট হলো। Am I right? যারা জি স্যার, পুরা তো ওই যে আছেন, আতিক ভাই আমি কি ঠিক বলছি? 1765 সালে, জি স্যার 1765 সালে মনে হয় স্যার ওরা দেওয়ানি লাভ করে, যে জমিদারদের কাছ থেকে খাজনা নিয়ে তারপরে ওই ইংরেজদেরকে, মানে ইংরেজদের পক্ষ থেকে জমিদাররা খাজনা নিবে প্রজাদের কাছ থেকে, নিয়ে গভর্নমেন্টকে একটা অংশ দিবে, বাকিটা ইংরেজরা নিয়ে নেবে। এখান থেকে তো মূলত ওই যে শোষণ গুলো শুরু হলো। এবার 5 দফা 10 দফা সমাজে জি স্যার আনইকুয়াল শুরু হলো সমাজে। সেই টাকায় 8 মণ চাল রোদ হয়ে গেল, গল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল,
জমি ভরা ধান ছিল, মাঠ ভরা ধান ছিল, সেই কবিতাগুলো অচল হয়ে গেল। ইভেন ইভেন আপনারা ভেবেছেন যে ব্রিটিশরা আমাদেরকে কিভাবে শোষণ করেছে? নীল চাষ। হোয়াট ডাজ ইন্ডিকেটেড? হোয়াট ইজ নীল? শিল্প বিপ্লব শুরু হয়েছিল, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোথায়? ইউরোপে, ইংল্যান্ডে, ব্রিটেনে। বস্ত্র মানে সাদা সুতা। সেই বিপ্লব ঘটেছিল, মূলত বস্ত্রের বিপ্লব ঘটেছিল। বস্ত্র মানে সাদা সুতা। মানুষ সাদা জিনিস কতদিন পরতে পারে? আমাদের ফরিদপুর, মাদারীপুর এই এলাকা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া এই এলাকা নীল চাষের জন্য বিখ্যাত ছিল। আবহাওয়া নীল চাষের জন্য উপযোগী ছিল, কনজেনিয়াল এনভায়রনমেন্ট ছিল। তারা আমাদের কৃষকদেরকে দিয়ে জোর করে নীল চাষ করে নিত। নীল গাছের পাতা পচিয়ে এই জামা কাপড় নীল রং করা হতো। পরবর্তীতে যখন আর্টিফিশিয়াল রং আবিষ্কার হলো, নীল চাষ আস্তে আস্তে উঠে গেল। নাহলে ব্রিটিশরা কি আমাদেরকে ছেড়েছিল? নীল চাষ থেকে বিরত রেখেছিল? নো। এবং ব্রিটিশদের মূল কাজটা ছিল যে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট আদায় করা যায় ল্যান্ড থেকে, এবং সেটাই তারা করেছে। আপনি আপনি ব্রিটিশ জাদুঘরে যান, আপনি স্কটল্যান্ড জাদুঘরে যান, সব রিয়ার জিনিস কোথায়? ব্রিটিশ জাদুঘরে বা স্কটল্যান্ড জাদুঘরে। কেন? এই যে এই যে হিস্ট্রিক্যাল লিগাসি অফ কলোনিয়ালিজম। তারা যেখানে যেটা রিহার জিনিস পেয়েছে সব ব্রিটেনে নিয়ে চলে গেছে, টাকা পয়সা নিয়ে সব চলে গেছে, জমা করেছে। এই কারণে ব্রিটেন শিল্প বিপ্লব ঘটেছে, অন্য কোনো দেশে ঘটেনি। এভাবে কি হয়েছে? এই যে আমাদের যে এই যে ডিসপ্যারিটি, এই যে আনইকুয়াল সিচুয়েশন, এটা এর একটা হিস্ট্রিক্যাল লেগাসি আছে এই কলোনিয়ালিজম রুলের কারণে। ডিউ টু দা কলোনিয়ালিজম রুল এটা ঘটেছে। কাজেই আমরা ঐতিহাসিক ভাবে, হিস্ট্রিক্যালি, উই আর দ্য পুয়ার, উই লিভ ইন পভার্টি, উই লিভ ইন ডিসপ্যারিটি, উই লিভ ইন ডিসক্রিমিনেশন, উই লিভ ইন আনইকুয়াল সিচুয়েশন। হিস্ট্রিক্যালি আমরা এটা পেয়ে গেছি। ইকোনমিক ইনইকুয়ালিটি সাথে কি হয়েছে? ইকোনমিক ইনইকুয়ালিটি, এই এই যে কলোনিয়ালিজমের কারণে ইকোনমিক ইনইকুয়ালিটি তৈরি হলো। এবং এই যে ইকোনমিক ইনইকুয়ালিটি রয়েছে, কেমন ধরনের ইকোনমিক ইনইকুয়ালিটি রয়েছে? আপনারা দেখেন যে 10% রিসোর্সেস এনজয় the majority people, 90% of our population. On the other hand, 90% of our wealth and resources consumed by the 10% people. 10% people এখনো 90% সম্পদ কনজিউম করছে। এবং এই সমাজের আজকে যে ক্যাপিটালিজম সোসাইটি বা ক্যাপিটালিস্ট সোসাইটি, বা এই যে কর্তৃত্ববাদী সোসাইটি, বা আমি কিভাবে সম্পদের মালিক হবো, এর যেহেতু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল যেহেতু ক্যাপিটালিস্ট সোসাইটি দেওয়া হচ্ছে না, যে যত পাচ্ছে সে তত বেশি এটা করছে। কাজে এইভাবে ইকোনমিক ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে। ইকোনমিক ইনইকুয়ালিটি কখন তৈরি হয়? যদি অপরচুনিটি অ্যান্ড ওয়েলথের যদি ডিস্ট্রিবিউশন না থাকে, প্রপার ডিস্ট্রিবিউশন না থাকে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন না থাকে, তাহলে এটা হয়ে যায়। নাম্বার 3, রুরাল অ্যান্ড আরবান ডিভাইড। রুরাল অ্যান্ড আরবান ডিভাইড কিভাবে আমাদের গ্রাম এবং শহরের মধ্যে এত বেশি বৈষম্য তৈরি হয়ে গেছে। এখনো দেখেন, আপনি এডুকেশন বলেন, হেলথ বলেন, বেসিক সার্ভিসেস বলেন, টেকনোলজির কথা বলেন, গ্রামে ট্রান্সপোর্টেশনের কথা বলেন, হসপিটালের কথা বলেন, এই পাক ভারত উপমহাদেশ ছাড়া এই ধরনের এই রুরাল আরবান ডিভাইড পৃথিবীর খুব কম দেশেই জন্ম নিচ্ছে। আপনারা ইউরোপ, আমেরিকা যারা গেছেন, অস্ট্রেলিয়া যারা গেছেন, বা এই ধরনের দেখবেন গ্রাম আর শহর খুব বেশি আছে তফাৎ, কিন্তু কি 18-20। কিন্তু এখানে রুরাল আরবান এত বেশি ডিভাইড হয়ে গেছে, যেখানে এখনো 75% মানুষ গ্রামে বসবাস করছে। এত বেশি আমরা ডিভিশন করে ফেলেছি
ফলে কি হয়েছে, এই রুরাল আরবান ডিভাইডের কারণে এই আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড অপরচুনিটি এটা স্বাভাবিকভাবে ঘটছে। এডুকেশন অ্যান্ড স্কিল ডিসপ্যারিটিস, এডুকেশন এবং স্কিল ডিসপ্যারিটির বৈষম্য, এটাও আজকে সমাজের একটা বড় একটা কারণ এই আনইকুয়াল ডিস্ট্রিবিউশনের জন্য। কেন? এডুকেশন, দেখেন এই এডুকেশন নিয়ে আমি অনেক কথা বলেছিলাম আপনাদেরকে, অনেক কথা বলেছিলাম এই এডুকেশন নিয়ে, এডুকেশন এবং স্কিল নিয়েও আমি অনেক কথা বলেছিলাম যে ডিসপ্যারিটি, কেন ডিসপ্যারিটি। আমি দেখেন বলেছিলাম যে একজন ব্যাংকের দারোয়ান, সে ডিগ্রি পাস, এমডি হয়তো বা মাস্টার্স পাস, বেতনের তফাৎ দেখেন, এবং দুইজনের স্কিলের ডিসপ্যারিটি দেখেন। বেতন, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য স্যালারি অ্যান্ড স্কিল, দেখেন আপনি কি পরিমাণ তফাৎ দেখেন। তারও হয়তো 4 সদস্য পরিবার আছে, এমনি সাহেবেরও 4 সদস্য বিশিষ্ট পরিবার আছে, কিন্তু তফাৎটা আপনারা দেখেন এডুকেশন এন্ড স্কিল ডিসপ্যারিটির ক্ষেত্রে। এবং এডুকেশনের ক্ষেত্রে তফাৎটা আপনারা দেখেন, কত ধরনের শিক্ষা ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় আছে। ক্যান ইউ ইমাজিন ইট? ইফ ইউ ভিজিট দ্য মোর অর লেস ডেভেলপ কান্ট্রিজ, সেখানে কয় ধরনের এডুকেশন সিস্টেম পান? এই ধরনের তো পাবেন না আমাদের দেশের মতো। এই 20-30 রকমের এডুকেশন সিস্টেম পাবেন না। আমাদের দেশে কি পরিমাণে এই এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে দেখেন কি ধরনের ডিসপ্যারিটি তৈরি হয়ে আছে, কি ধরনের ডিসপ্যারিটি তৈরি হয়ে আছে। আইইআর এডুকেশন, এডুকেশন ডিপার্টমেন্টে পড়েছে। আমি বলছি বিসিএস ভাই বাবরে যে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ এডুকেশন, হোয়াট ইজ দ্য এম অফ এডুকেশন, প্লিজ পয়েন্ট আউট 1 2 3 4। ভালোভাবে বলতে পারে না, পড়েছে কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টে। মানে কি ধরনের ডিসপ্যারিটি এই শিশুদের মধ্যে, কত ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে দেশের, এবং প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা ডিসপ্যারিটি তৈরি করছে কার মনে? শিশুদের মনে। আপনি যদি মাদ্রাসার অনেকগুলো ভাগ আছে, আবার জেনারেল এডুকেশনের মধ্যে দেখেন অনেকগুলো স্কুল, নানান মানের স্কুল। আবার আপনি যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের মধ্যে নানান ধরনের। এই যে টেন্ডার মাইন্ডে আমরা যে ডিসপ্যারিটি ঢুকাই দিচ্ছি, একটা শ্রেণী আর একটা শ্রেণী মিশতে পারে না, বসতে পারে না, একসাথে উঠতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, এবং একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে নেগলেক্ট করে, অবহেলা করে, হেট করে, ঘৃণা করে, মিশতে পারে না। শিক্ষা ব্যবস্থা কিভাবে ডিসপ্যারিটি ঢুকাই দিচ্ছে। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো কি আমরা ব্যালান্সিং কোন সিচুয়েশন নিয়ে আসতে পারছি? কোনোভাবেই নিয়ে আসতে পারছি না। দেখেন তাহলে এই শিক্ষা আসলে কি কাজে লাগবে আমাদের? আজকে একটা বেসিক বিষয় এখানে চলে আসছে না, এই শিক্ষা কি কাজে লাগবে আমাদের? বিশ্বভারতী ইউনিভার্সিটি, এই যে 2023 না 24-এ, 2023 মনে হয় ভিজিট করলাম, সপ্তাহখানিক সেখানে ছিলাম বিশ্বভারতী ইউনিভার্সিটিতে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। ফিক্স কত 5.8 স্কোয়ার কিলোমিটার তার আয়তন, 5.8 স্কোয়ার কিলোমিটার। কত বড় ভাবতে পেরেছেন? 5.8 কিলোমিটার তার আয়তন। রবীন্দ্রনাথের বাবা কোথায় তীর্থস্থানে যাচ্ছিলেন, জায়গাটা খুব পছন্দ হয়, 1 টাকা দিয়ে ব্রিটিশদের কাছ থেকে জমিদারি প্রথা কিনে নিয়েছিলেন। সেখানে আজকে বিশ্বভারতী ইউনিভার্সিটি। রবীন্দ্রনাথের দর্শন ছিল, তার ফিলোসফি ছিল যে শিক্ষাকে গণমুখী করা,
সেখানে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট আছে, ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্ট আছে, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট আছে। কি হয়, সপ্তাহে 3 দিন ক্লাস হয়, সপ্তাহে 3টা দিন ক্লাস হয়। এগ্রিকালচার ডিপার্টমেন্টের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, 2 দিন সরাসরি কৃষকের সাথে কাজ। একেবারে সরাসরি কৃষকের যাও, মাঠে যাও, মাঠে যাই কৃষক কিভাবে চাষ কাজ করছে দেখো, কি ধরনের প্রযুক্তি প্রয়োগ করলে উৎপাদন দ্বিগুণ করা যায়, যাও মাঠে যাও। একেবারে মাস্টার শেষ না করে বন্ধু তারা মাঠে যেয়ে কাজ করছে সপ্তাহে 2 দিন কৃষকদের সাথে। 5.8 স্কোয়ার কিলোমিটার আয়তন, ভেতরে তারা নানান ধরনের ফসল ফলাচ্ছে। কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, যাও কৃষকদেরকে বোঝাও। ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্ট নানান ধরনের ফুড এবং বেভারেজ বানাচ্ছে, তৈরি করছে, এগুলো বাইরে সাপ্লাই দিচ্ছে, বাইরেটা কিনে নিয়ে যাচ্ছে, নিজেরাও বিক্রি করে দিচ্ছে। সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, 2 দিন ফিল্ডে কমিউনিটিতে কাজ করতে হচ্ছে। ফার্স্ট ইয়ারে আমার একটা কমিউনিটি দেওয়া হলো, বিশ্ববিদ্যালয়ের পাশে ধরেন ফার্স্ট ইয়ারে দেওয়া হলো 5 বা 6 সদস্য বিশিষ্ট একটা কমিউনিটি। তারা মাস্টার্স শেষ না করা পর্যন্ত ওই কমিউনিটিতেই কাজ করবে। কি ধরনের কাজ করবে? ওই কমিউনিটিতে যে তারা আগে দেখে কমিউনিটির চ্যালেঞ্জ গুলো কি কি। হয়তো দেখা যাচ্ছে কমিউনিটিতে আর্লি ম্যারেজ আছে, কমিউনিটিতে ড্রাগ এডিকশন আছে, কমিউনিটিতে অ্যাডাল্ট ইলিটারেসি আছে, কমিউনিটিতে হাইজেনিক সমস্যা আছে। এখন তারা প্রথমে যে ওই কমিউনিটির চ্যালেঞ্জ গুলো আইডেন্টিফাই করলো, করার পরে দেখে যে গভর্নমেন্টের এখানে কি কি প্রজেক্ট আছে, সেই গভর্নমেন্টের প্রজেক্টটা কিভাবে সাকসেস করা যায় তার সাথে এরা যুক্ত হয়ে যায়। ধরেন ওই কমিউনিটির ক্লাব আছে, তখন ওই ক্লাবটা তারা ওই অ্যাডাল্ট যারা তাদেরকে লেটারেট করার জন্য সেই ক্লাব ঘরটা ব্যবহার করে তারা অ্যাডাল্ট এডুকেশন এখানে দিচ্ছে, কাজ করছে। কারণ সে ফার্স্ট ইয়ারে গেছে, সপ্তাহে 2 দিন, এবং সে কাজ করবে একেবারে মাস্টার্স পর্যন্ত 5 বছর ওই কমিউনিটিতে কাজ করবে। আর্লি ম্যারেজ আছে, সেটা রোধ করার জন্য তারা সেখানে কাজ করছে। শিক্ষাকে একেবারে গণমুখী করে রাখতে তারা, এবং এটাই ছিল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, যে শিক্ষার উদ্দেশ্য এইটাই হওয়া দরকার। পাঠশালা, রবীন্দ্রনাথ সেই পাঠশালা কি গাছের নিচে, গাছের নিচে এখনো ক্লাস 5 পর্যন্ত চাটাই বিছাইয়ে ক্লাস 5 পর্যন্ত তারা লেখাপড়া করে। রবীন্দ্রনাথের সেই দর্শনটা, সেই ফিলোসফিটা, সেই ঐতিহ্য ধরে রেখেছে। এখনো সেই বিশ্বভারতী ইউনিভার্সিটি সেই মাটির ওয়াল আছে এবং উপরে সেই খড়ের চাল আছে, এখনো তারা সেটা ধরে রেখেছে। ছাত্র শিক্ষক 10টার মধ্যে ক্যাম্পাসে ঢুকতে হয়, আর 5টার আগে কেউ বের হতে পারবে না। শিক্ষকও বের হয় না, নাস্তা হয়তো বা আশেপাশে বাইরে থাকলে দুপুরে খেয়ে আবার চলে আসে, কিন্তু থাকতে হবে 10টা থেকে 5টার মধ্যে থাকতে হবে। তো ছাত্র শিক্ষক যদি 10টা থেকে 5টা পর্যন্ত ডিপার্টমেন্টে থাকে, ছাত্র শিক্ষক যদি একজন একজন মিলে যদি কাজ করে, তাহলে তো অটোমেটিক ডেভেলপমেন্ট হবে। পিএইচডি এমফিল স্টুডেন্ট, তারও 10টায় ঢুকতে হবে, 5টার আগে বের হতে পারবে না, ক্যাম্পাসেই থাকতে হবে। তা ক্যাম্পাসে বসে বসে তারা ঘাস কাটবে না, সে তার রিসার্চে কাজ করবে, তাহলে কোয়ালিটিতে এমনি ডেভেলপ হবে। একটা শিক্ষকের বেতন, আমার মতো একজন ক্ষুদ্র প্রফেসরের বেতন হলো 2.5 লাখ রুপি। 2.5 লাখ রুপি হিসাব করে দেখছি ওইখানে যে তাদের 50,000 রুপি খরচ হয় না মাসে, গ্রামের মধ্যে। তার অন্য কোনো বাইরে খেপ মারার চিন্তাও থাকে না, বাইরে দৌড়াদৌড়ি করার চিন্তাও থাকে না। তো যাই হোক, এই কথাগুলো আপনাদেরকে বলছি কেন, যে আসলে আমাদের তো ডিপিক সিস্টেম চালু হয়ে আছে। তো ল্যান্ড ওনারশিপ অ্যান্ড অ্যাগ্রারিয়ান সোসাইটি ইনইকুয়ালিটি, ল্যান্ড ওনারশিপ আজকে আমাদের সোসাইটির কি, অ্যাগ্রো বেসড সোসাইটি, এগ্রিকালচারাল বেসড সোসাইটি। মোর দ্যান 70% of our population till now are dependent on cultivation or agriculture. আমাদের ল্যান্ড ওনারশিপটা কেমন? এটা কি প্রপার ডিস্ট্রিবিউশন? এটা কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন? নো, ইন এ ওয়ার্ড নো। ল্যান্ড ওনারশিপ কতভাবে দেখেন আপনার ল্যান্ড ওনারশিপ, লার্জ ফার্মার, মিডল ফার্মার, মার্জিনাল ফার্মার, ল্যান্ডলেসনেস ফার্মার।
ম্যাক্সিমাম কি আপনি ওই যে বলছিলাম যে দেখেন আপনি এটাও কৃষির ক্ষেত্রে যে আমাদের 90% কৃষি ল্যান্ড, এগ্রিকালচারাল ল্যান্ড এনজয় করছে 10% পিপুল যারা কৃষিকাজে যুক্ত, আর 10% ল্যান্ড এনজয় করছে 90% পিপুল। দেখেন আপনি ল্যান্ডের হিসাব দেখেন। সেই শেরে বাংলাকে ফজলুল হক জমিদের প্রথার বিলোপ সাধন করেছিলেন, কিন্তু আমরা বাঙালিরা বড্ড চালাক বুদ্ধিমান, একক নামে 25 বিঘা বা কত বিঘা জমি রাখা যাবে না এমন কি ছিল। এক পরিবারে 5 ভাই বোন, সব ভাই বোনের মধ্যে জমি ভাগ করে দিয়ে বসে আছে। ল্যান্ড আলটিমেটলি কারোর ছাড়তে হয়নি। শেরেবাংলাকে ফজলুল হক জমিদের প্রথা রহিত করার কারণে জমি খুচরা বের হয়েছে, কিন্তু নানান কৌশলে লুপ হল অফ ল, আইনের ফাঁক দিয়ে আবার সেটা দখল করে রাখা হয়েছে। আমাদের ল্যান্ড টেনিওর সিস্টেম, ভূমি সত্ত্ব ব্যবস্থা, ল্যান্ড টেনিওর সিস্টেম, এখানে আপনারা লয়ার আছেন, আইনের মানুষ আছেন। ল্যান্ড টেনিওর সিস্টেম হলো আমাদের দেশে ডিফেক্টিভ ল্যান্ড টেনিওর সিস্টেম। ডিফেক্টিভ ল্যান্ড টেনিওর সিস্টেম হলো কে কতটুকু ভোগ দখল করবে, জমি কিভাবে ক্রয় বিক্রয় হবে, তার একটা আইনগত বিধিবিধান, এটাকে বলা হয় ল্যান্ড টেনিওর সিস্টেম। জমি কিভাবে অন্য নামে ট্রান্সফার হবে, কিন্তু সেই সিস্টেমের মধ্যে, এই বর্গার মধ্যে ভ্রান্তি আছে। ইনফ্যাক্ট গ্রামে যারা জমি জায়গার মালিক, দেখেন এখন তারা আর খুব বেশি গ্রামে থাকে না, সব শহর অঞ্চলে চলে এসেছে, কিন্তু ল্যান্ড কিন্তু ঠিকই তাদের গ্রামে রয়ে গেছে। গভর্নমেন্ট যদি প্রপার এগুলো করে ডিস্ট্রিবিউট করে, যারা শহরাঞ্চলে বসবাস করছে, চাকরি বাকরি করছে, গ্রামে অনেক ল্যান্ড প্রপার্টি আছে, গভর্নমেন্ট বলুক এই ল্যান্ডগুলো তো আপনার দরকার নেই, দেন বিক্রি করে দেন, আমি কিনে নিচ্ছি। কিনে নিয়ে যদি 5টি পরিবারের মধ্যে ভাগ করে দেয়, 10টি পরিবারের মধ্যে ভাগ করে দেয়, যারা কৃষিকাজের সাথে যুক্ত, তারা স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। কাজে এই যে ল্যান্ড টেনিও, এই যে ভূমি কে কতটুকু ভোগ দখল করবে, কার অধীনে কতটুকু থাকবে, কিভাবে ট্রান্সফার হবে, কিভাবে রেজিস্ট্রি হবে, কত বছর ধরে ভোগ দখল করবে, এই সিস্টেমটা রিভাইজ হওয়া দরকার। জনসভা আমি আমার দিয়েই বলি, আমার গ্রামে কিছু জমি জায়গা আছে, আমি শহরে অঞ্চলে আসি, আমি সেই জমি জায়গা দেখতে পারি না। আমার জমি জায়গা কি দরকার? আমাকে সরকার বলুক যে তোমার এই জমি আছে, এটা দিয়ে অন্তত একটা পরিবার চলতে পারে, মতো জমি দরকার নেই, তোমাকে আমি ন্যায্য মূল্য দিচ্ছি, তুমি এই ল্যান্ড করো, ছেড়ে দাও। এটা দিয়ে একটা কৃষি পরিবার কি করতে পারে, সে তার সর্বশক্তি নিয়োগ করে, এবিলিটি নিয়োগ করে উৎপাদন হয়তো অনেক গুণ বাড়াই তুলতে পারে। আজকে আপনি যদি ভিয়েতনামে দেখেন, ইউ ক্যান স্টার্ন অ্যান এক্সাম্পল অফ ভিয়েতনাম। ভিয়েতনামে কি আছে? ভিয়েতনামে দুটো পরিবারে কৃষিকাজের সাথে যুক্ত, কিন্তু তোমার যদি 2 তলা বাড়ি থাকে, আমার 1 তলা বাড়ি থাকবে। তোমার 10 বিঘা জমি থাকলে আমার 8 বিঘা জমি থাকবে। সরকার থেকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, যে এই কৃষি পরিবার, এরা এতজন এই কৃষকের সাথে যুক্ত, এর যদি 10 বিঘা থাকে, আর একটা 400 একটা পরিবার, তার হয়তো 5 বিঘা বা 4 বিঘা বা 8 বিঘা থাকবে। ইট ইজ ডিস্ট্রিবিউটেড বাই দ্য স্টেট। জেন্ডার ইনইকুয়ালিটি, এখন ধরেন সেই জেন্ডার ইনইকুয়ালিটি নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি, জেন্ডার অসমতা নিয়ে এখনো রয়েছে আমাদের প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে, আছে এটা, কিন্তু অনেক থাকবে। আমার মেয়েরা যতই বাবার বাড়িতে থাক না কেন, ল্যান্ড প্রপার্টি বাবার বাড়ি থেকে কে এত নিচ্ছে বলেন তো? তারা কৃষিকাজের সাথে যুক্ত, নো, খুব বেশি আগ্রহ নেই তাদেরও নেওয়ার। আমার মেয়েদেরও নেওয়ার খুব বেশি আগ্রহ নেই বাবার বাড়ি থেকে ল্যান্ড প্রপার্টি। ভাই করছে, ভাইয়ের কাছেই থাক। মা বোন ল্যান্ড কি করবে? এদের জন্য তো ল্যান্ড না। এটা রয়ে গেছে, জেন্ডার ইনইকুয়ালিটি রয়ে গেছে এই সমাজ ব্যবস্থা, এই কারণে ওই আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে, ওয়েলথ অ্যান্ড অপরচুনিটির। কারাপশন অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি, কি কারাপশন? কি 71 লাখ কোটি টাকা একজন মানুষ ব্যাংক থেকে পাচার করে ফেলছে, ভাবা যায়? 71 লাখ কোটি টাকা বাংলাদেশে প্রায় একটা বাজেটের।
ব্যাংক সব খালি করে ফেলছে। 360টা বাড়ি ইংল্যান্ডে একজন মানুষের হয় এটা? এগুলো কোনোভাবে মানা যায়? কত দরকার রে ভাই? আপনারা দেখেন যে আপনাদের গ্রামে গঞ্জেই দেখেন রাজনীতি করতো, আপনাদের সামনেই দেখেন কি পরিমাণ টাকার মালিক হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে, আতি নেতা পাতি নেতা সব আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। পলিটিক্যাল ইনস্টাবিলিটি, বড় সুযোগ দুর্নীতির। আমি একটা কথা বলে থাকি, মন্ত্রী দুর্নীতি করতে পারে না মন্ত্রীকে সুযোগ না দিলে। মন্ত্রী প্রশাসন মন্ত্রীকে সুযোগ করে দেয়, যে মন্ত্রীকে সুযোগ না করে দেয় মন্ত্রী দুর্নীতি করতে পারে না, সুযোগ করে দেয় আমলা, ফাঁক ফোকর দেখিয়ে দেয়। রাজনৈতিক অস্থিতিশীলতা, স্থিতিশীল রাজনীতি না থাকলে কি হয় দেখেন, সেটাই হয়েছে। আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো কি, আমরা কেউ কিন্তু স্বীকার করতে চাই না, দোষ নিতে চাই না। এই যতদিন আমরা স্বীকারের রাজনীতি রাজনীতি না করব, ততদিন তো আপনার খুব বেশি উন্নয়ন কি আশা করতে পারি আমরা? আমি মনে করি না। অ্যাক্সেস টু বেসিক সার্ভিসেস, সমাজের একটা বড় অংশের যে বেসিক সার্ভিস, সেখানে তাদের অ্যাক্সেস নেই। কামার কুমার তাঁতি জেলে গ্রামে যারা বসবাস করছে, এই যে বেসিক সার্ভিস, পানি গ্যাস বিদ্যুৎ, এডুকেশন হেলথ কেয়ার কমিউনিকেশন, এই বেসিক সার্ভিসেসে অ্যাক্সেস কম। বেসিক সার্ভিসে যদি অ্যাক্সেস কম থাকে আর একটা লিমিটেড গ্রুপে যদি থাকে, তাহলে লিমিটেড গ্রুপ কি হয়, তারা আকাশচুম্বী হতে থাকে। সোশ্যাল স্ট্রাটিফিকেশন অ্যান্ড কাস্ট, এটা কি সোশ্যাল স্ট্রাটিফিকেশন? সামাজিক স্তর বিন্যাস। সমাজ নানান স্তরে বিভক্ত। সোশ্যাল স্ট্রাটিফিকেশন, সামাজিক স্তর বিন্যাস। এই সামাজিক স্তর বিন্যাসটা কি? পৃথিবীর প্রত্যেকটা সোসাইটি নানান স্তরে বিভক্ত। নানান স্তরে বিভক্ত মানে এই সোসাইটিকে কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে স্তর হয়ে যায়। সমাজ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে স্তর হয়ে যায়। শিক্ষিত, অশিক্ষিত, ওয়ার্কিং ক্লাস, ম্যানেজমেন্ট ক্লাস, ব্যুরোক্রেট ক্লাস, ওয়ার্কিং ক্লাস, প্রোলেতারিয়েট ক্লাস। তার কাজ প্রকৌশলের ভিত্তিতে কামার কুমার তাঁতি জেলে ফিশারম্যান, তার কাজের ভিত্তিতে সমাজে প্রত্যেকটা সোসাইটি এই স্ট্রাটিফাইড হয়ে যায়। আপনি ফার্মারদের কথা যদি স্ট্রাটিফাইড করেন, লার্জ ফার্মার, মিডল ফার্মার, মার্জিনাল ফার্মার, ল্যান্ডলেসনেস ফার্মার, এমন প্রত্যেকটা সোসাইটি তার কাজের ভিত্তিতে, তার ওয়েলথ অপরচুনিটির ভিত্তিতে সেটা স্ট্রাটিফাইড হয়ে যায়, সেটা স্তর স্তরিত হয়ে যায় প্রত্যেকটা সোসাইটি। এখন এই যে আমি যে সামাজিক স্তর বিন্যাসের কথা বলছি, এই এরা এই সমাজের এই মানুষগুলো যদি এরা বেসিক সার্ভিসেসের অ্যাক্সেস না থাকে, যদি না দেওয়া হয়, তাহলে তারা ওই মেন স্ট্রিম থেকে বা সমাজের যে সম্পদ আছে, যে রিসোর্স আছে বা ওয়েলথ আছে, সেখান থেকে তারা অধিকার থেকেও তারা বঞ্চিত হয়, ভোগ দখল থেকেও বঞ্চিত হয়। এবং আপনি এই স্ট্রাটিফিকেশন যেটা, এটি যদি আপনি মেনটেন না করেন, আপনি যদি লুক আপটা না করেন, টেক কেয়ার না করেন, তাহলে এটা সমাজে আরো বেড়ে যেতে থাকে। আপনি সেই কাস্ট সিস্টেমের কথা দেখেন,
কি কাস্ট সিস্টেমের কথা দেখেন আপনি হিন্দুদের মধ্যে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যেহেতু এটি পাক ভারত উপমহাদেশের বিষয় আসছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটা যে কাস্ট ওদের, ব্রাহ্মণ সে হলো প্রভু, লিডার, ক্ষত্রিয় সে ব্রাহ্মণদেরকে রক্ষা করবে, যুদ্ধ বিগ্রহ করবে, বৈশ্য, শূদ্র এরা হলো দাস হিসেবে কাজ করবে, এরা কাজ করবে আর ব্রাহ্মণ ক্ষত্রিয়দেরকে খাওয়াবে, ভালো কথা, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কাস্ট সিস্টেমে আপনি ভয়ানক অবস্থা লক্ষ্য করেছেন যে কেউ কারোর সাথে কোনো আত্মীয়তার সম্পর্কে জড়াতে পারবে না, এক কাস্ট আর এক কাস্টের মধ্যে যে বিবাহ শাদী করতে পারবে না, আত্মীয়তার বন্ধনে জড়াতে পারবে না, কঠিন শাস্তি। ব্রাহ্মণ বাজার করে আসার পরে বৈশ্য এবং শূদ্র যাবে, একসাথে বাজার করতে পারবে না। ব্রাহ্মণ বাড়িতে বৈশ্য শূদ্র যেতে পারবে না, যদি কোনো প্রয়োজনে যায় বসতে দিবে না। সে যেখানে দাঁড়িয়ে ছিল সেটা চলে আসার পরে নানান ধরনের ডিটারজেন্ট, গোবর এসব টপ দিয়ে ধুয়ে ফেলতে হবে। অতিষ্ঠ করে ফেলেছিল সমাজ ব্যবস্থাটাকে। এই যে সোশ্যালিস্ট যে কাজ, এই যে একটা গ্রুপকে একেবারে সমাজে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে উঠতে না দেওয়া, তোদের জন্য এই কাজ, এ কাজের বাইরে তোরা যেতে পারবি না, তাহলে সেখানে ওয়েলথ এবং অপরচুনিটি একটা শ্রেণী ভোগ করবে আর একটা শ্রেণী ভোগ করতে পারবে না। এটাই হলো তো রুল। গ্লোবালাইজেশন এন্ড ইকোনমিক পলিসিস, আজকে এই যে ভিলেজটাকে বলছে, ওয়ার্ল্ডটাকে বলছি, ইট ইজ দ্য গ্লোবাল ভিলেজ। আমরা বলছি ইট ইজ দ্য গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজে সকলেই কি প্রবেশাধিকার থাকছে? একটা শ্রেণীর টেকনোলজির কারণে, মডার্ন নলেজের কারণে, অভাবে ল্যাক অফ মডার্ন নলেজ সেদিকে যেতে পারছে না। আর ইকোনমিক পলিসি আমরা যেটা নিচ্ছি, আজকে সভ্য দুনিয়া, আধুনিক দুনিয়া, সেই ইকোনমিক পলিসিও তেও ওই এমন একটা বিষয় প্রতিফলিত হচ্ছে যে ধনিক আরো ধনিক হবে, গরিব আরো গরিব হবে, এমন একটা বিষয় তৈরি হয়ে গেছে। ন্যাচারাল ডিজাস্টার্স এন্ড ক্লাইমেট চেঞ্জ, দেখেন এই দুর্যোগের কারণে কি হচ্ছে, ন্যাচারাল ডিজাস্টারের কারণে মানুষ কিভাবে গৃহহীন হচ্ছে। আজকে ঢাকা শহরে ফ্লোটিং পিপলের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা ন্যাচারাল ডিজাস্টার একটা বড় কারণ, ক্লাইমেট চেঞ্জ। কেন এই যে আজকে ক্লাইমেট চেঞ্জ ঘটছে, কেন ঘটছে? কারণ আজকে পৃথিবীর বড় ইকোনমির দেশগুলো তাদের ইনকনসিডারেট ডেভেলপমেন্টের কারণে। কারণ ক্লাইমেট কারোর একার বাবার বিষয় না, ক্লাইমেট এটা সবার। এবং জিওগ্রাফিক্যাল, মানে কি বলবো, যে জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে কিছু কিছু দেশ এর ভিক্টিম হয়ে যাচ্ছে। বাংলাদেশ is located at the slope of the three mighty rivers, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র। এই তিনটা নদীর স্লোপে, ঢালে এই দেশের অবস্থান। পৃথিবীর যে সমস্ত দেশগুলো বড় বড় নদী বা সাগরের ঢালে অবস্থান, সেই সমস্ত দেশগুলো আজকে ভালনারেবল। এবং আমরা সেই ইনকনসিডারেট ডেভেলপমেন্ট, আজকে চায়না বলেন, আজকে ইউএসএ বলেন, বা আজকে আজকে ভারত বলেন, ইনকনসিডারেট ডেভেলপমেন্ট মানে আমি একা খাবো, একা নেবো, একা পড়বো। কিন্তু আমরা বুঝি না, আমার প্রতিবেশী ভালো থাকলে আমিও ভালো থাকবো, আমার প্রতিবেশী খারাপ হলে আমিও বিপদের মধ্যে পড়বো, এইটা আমরা বুঝি না। কেন? আপনার প্রতিবেশীকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। আপনার অনেক ধনসম্পদ আছে, আপনি রাতের বেলা দরজা টরজা দিয়ে একেবারে শক্তভাবে শুয়ে আছেন, কিন্তু আপনার প্রতিবেশী যদি ভালো থাকতো তাহলে আপনার এত চুরিদারির ভয় থাকতো না, আপনার এত টেনশন থাকতো না, আপনি রাতের বেলা দরজা খুলে ঘুমাতে পারতেন। যেমন পৃথিবীর উন্নত দেশগুলোতে তাই হচ্ছে, কাছের দরজা দিয়ে ঘুমাই আছে, জোরে হাত দিয়ে ধাক্কা মারলেই কাজ ভেঙে চুরমার হয়ে যায় সেই দরজা। am I right? জি স্যার, জি স্যার। Yes, sir. আপনার প্রতিবেশী যদি ভালো হয়, সেও যদি আপনার মতো ইকোনমি স্ট্রঙ্গার ইকোনমি হয়, আপনি দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।
আপনার ধন সম্পদ রক্ষা করার জন্য আপনার এত টেনশন, এত আনরেস্ট হওয়া লাগবে না। এইটা আমরা বুঝি না, এইটা আমরা বুঝি না। আমি মনে করি আমার একার হলেই আমার শান্তি, কিন্তু না, আপনি শান্তি পান না, অশান্তি বিরাজ করে। মানে আপনার প্রতিবেশীও যদি আপনার মতো হতো, তাহলে না প্রকৃত অর্থে শান্তি বিরাজ করতো আপনার মধ্যে। আপনি পথে ঘাটে হাঁটতে যে নাক শিটকান, এটা ওটা করেন সেটা করেন, কিন্তু আপনার প্রতিবেশী যদি আপনার মতো হতো, তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে আরো সদ্ভাব থাকতো, আপনিও সেফ থাকতেন। এই যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড অপরচুনিটি, এটার ইম্প্যাক্ট কি হচ্ছে সমাজ ব্যবস্থায়? এই যে সম্পদ এবং সুযোগের যে একটা অসম বন্টন হচ্ছে, অবশ্যই এর ইম্প্যাক্ট তো সমাজ ব্যবস্থায় আসবেই। পোভার্টি বেড়ে যাচ্ছে, লো ইকোনমিক মোবিলিটি তৈরি হচ্ছে, সোশ্যাল আনরেস্ট এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটি বেড়ে যাচ্ছে, যেটা সবার জন্য আবার ভয়ানক, যেটি দিয়ে আমি আপনি আবার এর মধ্যে হাবুডুবু খেয়ে পড়ছি। এডুকেশন অ্যান্ড স্কিল গ্যাপ। কেন এডুকেশন এবং স্কিল গ্যাপ হচ্ছে? কারণ সম্পদ এবং সুযোগের যত অসম বন্টন হবে, তত এডুকেশন এবং স্কিল গ্যাপ হবে। একটা শ্রেণী, বড় একটা শ্রেণী এর থেকে বঞ্চিত হবে, কাজে তারা স্কিল ম্যান পাওয়ারে করবে না, তারা প্রপার এডুকেশন পাবে না। হেলথ ডিসপ্যারিটিজ অ্যান্ড পুয়ার লিভিং কন্ডিশনস, মানুষের পুয়ার লিভিং কন্ডিশনস বেড়ে যাবে, কেউ সাততলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, তাই হচ্ছে। এবং হেলথ ডিসপ্যারিটি, গ্রামের মানুষজন হেলথ সুবিধা পাচ্ছেই না, বস্তির মানুষজন হেলথ সুবিধা পাচ্ছেই না, কবলার, ফিশারম্যান, কমিউনিটি পটার, এরা পাচ্ছে না, পাবে না। জেন্ডার ইনএকুয়ালিটি অ্যান্ড মার্জিনালাইজেশন অফ উইমেন, এতে করে জেন্ডার ইনএকুয়ালিটি আরো বাড়বে, এবং একটা শ্রেণীর মানুষ, বিশেষ করে মহিলা, আরো মার্জিনালাইজড হয়ে পড়বে। ইনক্রিজ রিজনাল ডিসপ্যারিটি, এই যে গ্রাম এবং শহরের মধ্যে বৈষম্য বেড়ে যাবে। এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটি, কি হবে? ওই ইনকনসিডারেট ডেভেলপমেন্ট করছে ধনী দেশ, তার অবিবেচক উন্নয়নের ফলে আমার সমাজে এসে পড়ছে, ফলে আমার এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটি তৈরি হচ্ছে, এবং এতে করে আমি আরো ভালনারেবল সিচুয়েশনে পড়ছি। খোদার গজব হলে কুড়ি ঘরে আগে লাগে। নদী তীরবর্তী এলাকায় যার কুড়ি ঘর, সেই আগে উড়ে যায়। যার স্ট্রঙ্গের ইকোনমি, শক্ত ঘর আছে, তার ঘরটা কিছুক্ষণ টিকে থাকে। ইনএফিসিয়েন্সি ইন ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথটা কি হয়? ডিসপ্যারিটি নিয়ে গড়ে ওঠে, সেইভাবে ব্যালেন্স ইকোনমিক গ্রোথ হয় না। উইকেনিং অফ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, এতে করে কি হয়? এই যে সম্পদ এবং সুযোগের অসম বন্টনের ফলে আমাদের যে ইনস্টিটিউশন গুলো আছে, এর গ্রাজুয়ালি উইকেনিং হতে থাকে। এখান থেকে ডেমোক্রেসি আস্তে আস্তে দূর হয়, দূর হয়ে সেখানে একটা একটা কি বলবো, একটা অসমতার একটা নীতি সেখানে চলে আসে। একটা গ্রুপ অনেক নেবে, একটা গ্রুপ পাবে না, সে একটা আন্ডার ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার আন্ডার ডেভেলপ হয়ে পড়ে, স্ট্রঙ্গার ইকোনমি হয় না। ফর এক্সাম্পল, আমি কেন আন্ডার ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? আমাদের দেশে আপনি রাস্তা তৈরি করে গেছেন, 6 মাস ঠিক রাখলেই ঠিক, সেই কোম্পানি 6 মাস চলে গেছে, আমার দায়িত্ব শেষ। কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে আপনি রাস্তা তৈরি করবেন, আপনার হাতে 10 বছরের চুক্তি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের। রাস্তা যদি নষ্ট হয়, 10 বছর যেখানে নষ্ট হবে, 10 বছরের মধ্যে সেখানে তোমাকে ঠিক করে দিতে হবে। আপনি অস্ট্রেলিয়ায় চলবেন, দেখবেন যে হঠাৎ করে 3-4 কিলো থেকে বলছে যে রোড ওয়ার্ক এ হেড, সামনে রাস্তার কাজ চলছে। আপনি সেখানে গাড়ি নিয়ে দেখবেন, আল্লাহ, এখানে কি রাস্তার কাছে কিছু নাই তো, ওই একটুখানি হয়তো পিচ উঠে গেছে বা একটুখানি সাল চামড়া উঠে গেছে, সে সাথে সাথে ঠিক করে দিচ্ছে। নইলে ও বেশি উঠে যাবে, ওর বেশি খরচ হয়ে যাবে, ও সাথে সাথে ঠিক করে দিচ্ছে। ভিয়েতনামে যে রাস্তা তৈরি করতে দেখেছি, কোমর সমান পাথর টাথর দিয়ে, ওই রাস্তা মানে সারা জীবনও শেষ হবে না। আর আমাদের কি হয়? এই দিক থেকে তৈরি করছে, ওই দিক থেকে উঠে ওঠা শুরু করে। প্রত্যেকটা কাজ তাই। আপনি দেখেন আজকে আন্ডার ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা সিনিয়র মানুষ, এ কথাগুলো বললে হলে নিজেরই কষ্ট হয়। আমরা ঢাকা শহরের গ্রোথ দেখছি না। আমি আপনি আমি আপনি কেউ ইঞ্জিনিয়ার না, আমি আপনি এইগুলো নিয়ে কাজও করি না, কিন্তু আজকে আমরা বলতে পারি না যে 50 বছরের পর ঢাকা কই যাবে, ঢাকা কতদূর বিস্তৃত হতে পারে। তাই যদি হয় ভাই, তাহলে তুমি 50 বছরের জিনিসটা একেবারে নিচে দিয়ে দাও, পানির পাইপ দিয়ে দাও, তুমি ইলেকট্রিসিটি তার দিয়ে দাও, সোয়ারেজ দিয়ে দাও, 50 বছরের জন্য, তুমি যাতে খোলাখুলি না করতে হয়। দেখবেন যে প্রতি বছর
প্রতি বছর খোঁড়াখুড়ি করে। এই এক বেকারে দেশা, এক বেকারে ওয়াসা, এক বেকারে টিএনটি, এক বেকারে সোয়ারেজ সিটি কর্পোরেশন, এই 4-5টা এজেন্সি যারা খোঁড়াখুড়ি করে, এদের মধ্যে জীবনেও কোঅর্ডিনেশন, এদের মধ্যে নো কোঅর্ডিনেশন। এরা কোঅর্ডিনেশন করতে পারে না, এরা বোঝে না কোঅর্ডিনেশন। এরা কোঅর্ডিনেশন করতে পারে কিন্তু নিজের পকেট ভরবে না। তো ঠিক আছে, থ্যাংক ইউ অল।